জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর জেল, ন্যায় বিচার পাওয়ায় রাষ্ট্রপক্ষের সন্তোষ। ট্রাইব্যুনালের রায় উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা, মাইলফলক আখ্যা রাজনৈতিক দলগুলোর। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ফের চিঠি দেবে সরকার। শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে ফের ধানমন্ডিতে ছাত্র জনতা, দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ, আহত অনেকে। এবার হবে দেশ রক্ষার নির্বাচন, সুষ্ঠু ভোট আয়োজনে ভুলের সুযোগ নেই বললেন প্রধান উপদেষ্টা। শতভাগ নিরপেক্ষতার সঙ্গে জেলা প্রশাসকদের দায়িত্ব পালনের নির্দেশ। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাজা দেয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। তবে রাজসাক্ষী হওয়ার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এর রায়কে যুগান্তকারী আখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও প্রসিকিউশন। তবে রায়ে কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার রায়। অভিযুক্ত ৩ আসামির ২ জন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে পলাতক, আর কাঠগড়ায় থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি থেকে রাজসাক্ষী। নির্ধারিত সময়ের প্রায় ১.৫ ঘন্টা পর সোমবার দুপুর 12:30টার দিকে রায় পড়া শুরু করেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ। ২.৫ ঘন্টা ধরে পড়া হয় ৬ ভাগে বিভক্ত ৪৫৩ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মেলায় ২ জনের মৃত্যুদণ্ড ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড হওয়ার মতো অপরাধ করলেও রাজসাক্ষী হয়ে সত্য প্রকাশ করায় ৫ বছরের কারাদণ্ড দেয়া হয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয়। এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। একই সঙ্গে দেশে থাকা হাসিনা কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। রায়কে যুগান্তকারী হিসেবে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির দণ্ড হওয়ায় কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। প্রসিকিউশন জানিয়েছে রায় প্রকাশের ১ মাসের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন আসামিরা। তবে সেজন্য দেশে ফিরতে হবে শেখ হাসিনা ও কামালকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার ২ দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে গুলশানে স্থায়ী কমিটির বৈঠকের শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এ সময় তিনি বলেন, সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবি ও প্রত্যাশা ছিল যেন প্রতীত স্বৈরাচার ও তার দোসরদের মানবতা বিরোধী ও নৃশংস হত্যাকাণ্ড এবং গণহত্যার অপরাধের বিচার করা হয়। মির্জা ফখরুল বলেন, আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের। প্রায় 2 ঘণ্টা ব্যাপী স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার 2 দোষরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানিয়েছে রাজনৈতিক দলগুলো। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রায়ে আংশিক গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে উল্লেখ করে জামায়াত বলছে, এখন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া ভারতের দায়িত্ব, আর নির্বাচনের আগেই তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের আহ্বান এনসিপির। মানবতা বিরোধী অপরাধ, হত্যার পর মানুষ পুড়িয়ে মারা সহ 5টি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বহুল প্রতীক্ষিত এই রায়ের পর নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক মহল থেকেও এসেছে প্রতিক্রিয়া। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, যা মাইল ফলক। তিনি বলেন, আর কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এই রায় তার জন্য উদাহরণ হয়ে থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আজকে সেটা একটা মাইল ফলক প্রতিষ্ঠা হলো। এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আংশিক হলেও বাংলাদেশের 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেয়া ভারতের দায়িত্ব বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে। এই পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছে, আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে। আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে। এদিকে রায়ের পর জাতীয় নাগরিক পার্টির নেতারা যে কোনো উপায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগে রায় কার্যকর করার দাবি জানান। এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয় এমন মন্তব্য করে রাজনৈতিক দলের নেতারা বলেন, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা কামালের ফাঁসির রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। সন্তুষ্টি প্রকাশ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। একই সঙ্গে সাবেক আইজিপি মামুনের যাবজ্জীবন সাজার দাবি শহীদ পরিবারের। 17 নভেম্বর ভোরের আলো ফুটে দীপ্ত ছড়াচ্ছে সূর্য। এরই মধ্যে আদালতে হাজির জুলাই শহীদ মারুফের বাবা মোহাম্মদ ইদ্রিস। মামলার 8ম সাক্ষীও তিনি। গল্পে উঠে আসে অনেক প্রতীক্ষা, ক্ষোভ আর বেদনার কথা। আবার কিছু কথা ঠোঁটে ফোটেনি, চোখের অশ্রুতেই ব্যাখ্যা করার চেষ্টা। আমার ছেলে ওই সুযোগটা দেয় নাই। শেখ হাসিনার ফাঁসির সাজার রায় কিছুটা হলেও সান্ত্বনা দিচ্ছে তাদের। ছেলে নাই, আমি এখন অসহায়। ফাঁসির রায়টা কার্যকর হোক। রায়ের পর আদালত চত্বরে আবেগী হয়ে পড়েন অনেকে। জুলাই যোদ্ধারা বলেন, এ রায় শুধু প্রতিশোধ নয়, বরং ইতিহাসের প্রতি ন্যায় বিচার। হাসিনাকে 1000 বার যদিও ফাঁসি দেওয়া হয়, কারো চোখের যে কষ্ট, পা হারানোর যে কষ্ট, সেটা কি কখনো বুঝবে না। দ্রুততম সময়ে রায়টা দেখতে পেলাম, আর আরও বেশি সন্তুষ্ট হব যেদিন এই রায়টা কার্যকরী হবে। তবে সাবেক আইজিপি মামুনের 5 বছরের সাজায় অসন্তোষ জানিয়ে তার যাবজ্জীবন সাজার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। চৌধুরী আব্দুল্লাহ মামুন, ওনাকে রাজসাক্ষী হওয়ার কারণে 5 বছর জেল দেওয়া হয়েছে। আমি মাত্র, আমার দুপাশে 2জন শহীদ পরিবার বসেছিলেন, তারা কোনোভাবে নিতে পারছিলেন না, কান্না ভেঙে পড়ছিলেন। তাদের জন্য এটি একটি বড় মেসেজ যে কেউ যদি স্বৈরাচার হয়, কেউ যদি ফ্যাসিস্ট হয়, তাহলে তার সর্বশেষ পরিণতি কি হতে পারে। অতি দ্রুত শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে আইনা ফাঁসির কার্যকর করার জন্য আমরা আহ্বান জানাইতেছি। জুলাই গণঅভ্যুত্থানের ক্ষত হয়তো বয়ে বেড়াতে হবে বহুকাল, কিন্তু 36 জুলাই অধিকার আদায়ের রাজপথের আন্দোলনের প্রেরণা হয়ে ওঠার জন্য এ রায় কার্যকর হওয়া জরুরি বলছেন ভুক্তভোগীরা। অপেক্ষা, শঙ্কা আর উত্তেজনা অবশেষে শেষ হলো একটি রায়ের মধ্য দিয়ে।
নিহতদের পরিবার ও জুলাই যোদ্ধাদের চোখে মুখে আজ স্বস্তির ছাপ স্পষ্ট। জাতির প্রত্যাশা এই সিদ্ধান্ত ক্ষমতাকে কিছুটা হলেও দায়িত্বশীল হতে শেখাবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়কে ঐতিহাসিক অভিহিত করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আইন ও পররাষ্ট্র উপদেষ্টা জানান, রায় কার্যকরে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে। এদিকে রায় সম্পর্কে অবহিত জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার বিষয়ে অঙ্গীকারবদ্ধ তারা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়কে ঐতিহাসিক অভিহিত করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে যেকোনো ধরনের অরাজকতা এবং বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেওয়া হয়। জুলাই হত্যাযজ্ঞের প্রথম মামলার রায় ঘোষণার পর সচিবালয়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আইন উপদেষ্টা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই রায় জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা। আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। পররাষ্ট্র উপদেষ্টাও জানান, নয়াদিল্লির কাছে শেখ হাসিনার প্রত্যাপন চেয়ে দ্রুত চিঠি দেওয়া হবে। ভারতে চিঠি যাবে, আজকে রাত্রে গেল অথবা কালকে সকালে গেল, তাতে তেমন কিছু আসা যায় না, কিন্তু যাবে। তাদের সাথে তো আমাদের চুক্তি আছে এক্সট্রাডিশনের কাছে, সেই অনুযায়ী তার আওতায় আমরা তাদেরকে ফেরত যাব। জনমনে কোনো আতঙ্ক নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়কে কেন্দ্র করে দেশে বড় কোনো ঘটনা ঘটেনি, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে প্রতিবেশী দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে। এখানে আমি তো কোনো আতঙ্ক দেখতে পারলাম না। ভারতীয় বা আমি বলবো পার্শ্ববর্তী দেশের থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন এবং সত্যিটা প্রকাশ করলে অটোমেটিকই দেখবেন এটা ডাই ডাউন। এদিকে শেখ হাসিনার ফাঁসির দণ্ড সম্পর্কে অবহিত বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা হওয়ায় আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। দ্রুত রায় কার্যকর করতে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয়ে ইন্টারকন্টিনেন্টালের মোড় ঘুরে মিছিলটি শেষ হয়। এ রায়ে দেশের মানুষ স্বস্তি পেয়েছে বলে জানান নেতাকর্মীরা। এর আগে জুলাই আগস্ট হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনার রায় বড় পর্দায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে সর্বস্তরের মানুষ। স্লোগানে মুখরিত আশপাশের এলাকা। উচ্চারিত হয় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি। দুপুর 12টার পর রায় পড়া শুরু হলে সবার নজরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অবশেষে বিকাল 3টায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড রায় দেন আদালত। এতে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত ছাত্র জনতা। কেক কাটার পাশাপাশি বের হয় আনন্দ মিছিল। সারা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই খুশি, সারা বিশ্বের সমস্ত ন্যায় বিচার প্রার্থী সমস্ত মানুষ খুশি। ফাঁসির আদেশে সকল শহীদ পরিবার সহ যারা আহত আছেন গুরুতর, তারা সকলেই আজকে খুবই আনন্দিত। বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকরের দাবি জানান ছাত্র জনতা। দ্রুত এই রায়কে কার্যকর করার জন্য যাতে সরকার পদক্ষেপ নেয়, সে আশা আমরা ব্যক্ত করি। ইউনূস সরকারের আমলে ফাঁসিটা দেওয়া হোক। রায় কার্যকর করা গেলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মা শান্তি পাবে বলছেন জুলাই যোদ্ধারা।
তারা প্রত্যাশা করছেন যে কোনোভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির রায় অতি দ্রুত কার্যকরের পাশাপাশি তারা এমনটাও বলছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে পারলে 1400 ছাত্র জনতার আত্মার শান্তি মিলবে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ও কামালের ফাঁসির রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার, ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। আনন্দ মিছিল মিষ্টি বিতরণ করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে। দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। এ মিছিল আনন্দের, এ মিছিল উচ্ছ্বাসের। জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেন ছাত্র জনতা, এনসিপি, জামাতে ইসলামী, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন। এই রায় ক্ষমতার অপব্যবহারকারী রাজনৈতিকবিদদের জন্য দৃষ্টান্ত বলে মনে করেন তার মা ও ভাই। শুনি অবশ্যই আমি খুশি হয়েছি, কিন্তু আরো যারা শহীদ হয়েছে তাদেরও যেন খুশি হয়। ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন ফাঁসি কার্যকর করে বাংলার মাটিতে কার্যকারী জানি হয়, এটাই আমার চাওয়া। আমরা আমাদের ভাই হারাইছি, আমরা তো ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা যেন সচক্ষে আমাদের ভাইদের খুনিদের যেন বিচারটা দেখে যাইতে পারি। রায়ে সন্তোষ প্রকাশ করেছে অভ্যুত্থানের শহীদ চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারও। এখন রায় কার্যকরের অপেক্ষা পরিবারটির। রায় হয়েছে বালা, আমরা আনন্দিত, কিন্তু ওদিন আনন্দিত হব যেদিন রায়টা কার্যকারী হয়। খুলনায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। শুধু রায় দেওয়া নয়, দ্রুত কার্যকর না হলে সংগ্রাম চলবে বলেও জানায় ছাত্র জনতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা কিন্তু খুনি হাসিনার নিজের করা ছিল এবং সেই নিজের করা ট্রাইব্যুনালে আজকে হাসিনার ফাঁসি হয়েছে, সর্বোচ্চ শাস্তির রায় দেওয়া হয়েছে। আমরা দাবি জানাচ্ছি যে এই রায়টিকে যত দ্রুত সম্ভব কার্যকরী করা যায়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে জাতীয় নাগরিক পার্টি। শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবিতে স্লোগানে মুখরিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা যারা ক্ষমতায় যাব তাদের জন্য একটা লেসন থাকবে যে যদি আমরা কখনো স্বৈরাচার হই তাহলে আমাদের অবস্থা শেখ হাসিনার মতো হবে। রায় ঘোষণার পর নীলফামারীতে মিষ্টি বিতরণ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তানজিনা তাসনিম, সময় সংবাদ। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ, ইটপাটকেল ছুঁড়ে পাল্টা জবাব। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষে রণক্ষেত্র ধানমন্ডি 32। শেখ মুজিবরের বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে হাজির হলেও শিক্ষার্থীদের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। দুপক্ষের ধস্তাধস্তির পর থেমে থেমে চলে সংঘর্ষ, আহত হয়েছেন অনেকে। একের পর এক সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ, আইনশৃঙ্খলা বাহিনীর ইটপাটকেল ছুড়ে জবাব দেয় ছাত্র জনতা। সোমবার দুপুর 1টা থেকে থেমে থেমে চলে সংঘর্ষ। ধানমন্ডি 32 নম্বর ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত হন অনেকে। এর আগে বুলডোজার দিয়ে শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দিতে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে দুপুর 12টার দিকে ধানমন্ডি 32 নম্বরে আসেন শিক্ষার্থীরা। পুলিশ অনুমতি না দিলে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন তারা। কিছু শিক্ষার্থী ঢুকতে পারলেও বুলডোজার সহ বেশিরভাগই বাইরে থেকে যান। পরে ঘটনাস্থলে এসে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এরপরও বাধা উপেক্ষা করে বুলডোজার ঢোকানোর চেষ্টা করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেশ কয়েকজন শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, অযাচিতভাবে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। শিক্ষার্থীদের সামনে আগাতে চাইলে আর্মি লাঠিচার্জ শুরু করে এবং এক পর্যায়ে তারা মেইন রোডে গিয়ে সেখানে সাউন্ড গ্রেনেড আরও টিয়ার গ্যাস এরকম মেরেছে। নিচে ধাক্কা দিয়ে ফেলে লাঠি, ওস্টা, তারপর হচ্ছে রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে এখানে দেখেন। পুলিশ বলছে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা এবং ইটপাটকেল নিক্ষেপ করায় চড়াও হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এখানে যে মিরপুর রোডের পাশে যে 32-এ ঢোকার যে রাস্তাটা, ব্লকটা আমাদের ব্লক দেওয়া ছিল আগে থেকে। তো ব্লকে আসার পরে যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি, তাদেরকে এখান থেকে সরাই দিচ্ছি। সন্ধ্যায় পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী।
পরে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এবার হবে দেশ রক্ষার নির্বাচন। অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে ভুল বা গাফিলতির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন সামনে রেখে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মত বিনিময়ে এই মন্তব্য করেন তিনি। প্রশাসনের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নেন পরিকল্পনা, স্বরাষ্ট্র, গণপূর্ত ও আইন উপদেষ্টা। এ সময় নির্বাচন ঘিরে প্রশাসনের ভূমিকা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্র প্রস্তুতি, নাগরিক সেবার ধারাবাহিকতা সহ সামগ্রিক দায়িত্ব পালনের বিষয়ে ডিসিদের নানা রকম নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। নবজন্ম দেওয়ার জন্য আমরা নিরপেক্ষ স্বচ্ছতা এবং জবাবদিহির বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে ভুল বা গাফিলতির সুযোগ নেই। এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন। এটা গণ অভ্যুত্থান হয়েছে, দেশের মানুষ ভিন্ন জিনিস চাচ্ছে, সেই ভিন্ন জিনিস এর একটা রূপরেখা দিয়ে দিয়েছে। আমাদের মাথার ভেতর পরিষ্কার রাখতে হবে, ভোট রক্ষা মানে হলো দেশ রক্ষা। আগামী নির্বাচন শুধু 5 বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে। এই নির্বাচন যে ভিন্ন নির্বাচন, এই কথা মাথার ভেতরে ঢুকাতে হবে। এখানে ভুল করার কোনো অবকাশ নাই। এবার যদি আমরা ভুল করি, এটা শোধরানোর আর সময় আমার থাকবে না। আসন্ন নির্বাচনকে সার্থক করা গণ অভ্যুত্থানের প্রতি প্রতিশ্রুতি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে, তাই কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। জাতি নবজন্ম লাভ করবে, এটি আমাদের প্রতিজ্ঞা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কোনো দল অসহযোগিতার চেষ্টা করলে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা থেকেই যাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নিয়ে এমন মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বললেন, রাজনৈতিক দলগুলো না চাইলে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব না। এ সময় হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার, আচরণবিধি প্রতিপালনে সবার জন্য ইসির কঠোর অবস্থান সহ নানা প্রস্তাবনা তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নির্বাচনের সামনে রেখে সোমবার 12টি রাজনৈতিক দলের সঙ্গে তৃতীয় দিনের সংলাপ করছে ইসি। সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান দলগুলোর প্রতিনিধিরা। এ সময় দ্রুততম সময়ে লুটের অস্ত্র উদ্ধারের তাগিদ দেন তারা। সম্ভাব্য সমাধান বুথ সংখ্যা বেশি করা, ভোট কেন্দ্র বেশি করা, নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধি করা। আপনাদের হাত দিয়ে হচ্ছে ব্যাপক জনগণের স্বপ্ন বাস্তবায়ন হবে, কিন্তু এই কমিটমেন্টটা আমাদের চেয়েও বেশি থাকা উচিত আপনাদের। কমিশনাররা জানান, ইতোমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও এআই অপব্যবহার রোধে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তিকে কাজে লাগানো হচ্ছে। সকল বাহিনীর প্রধানদের সাথে এবং তাদের প্রতিনিধিদের সাথে ইতোমধ্যে মিটিং করেছি। ক্রস বর্ডার মুভমেন্ট থেকে শুরু করে এই ধরনের প্রবণতাগুলো নিয়ে আমরা সচেতন আছি, কাজ করছি, তবে সবার সহযোগিতা দরকার। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসির সক্ষমতা থাকলেও কোনো দল অসহযোগিতা করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। রাজনৈতিক দলগুলো না চাইলে তাহলে দেখবেন যে হয়তো একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। আমাদের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য আমরা চেষ্টা করে যাব। সংলাপের জন্য 19 নভেম্বর বিএনপি, জামায়াত ও এনসিপিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার পাশাপাশি স্বল্পোন্নত দেশগুলোর ক্ষতিপূরণ আদায়ে সপ্তাহ জুড়ে তুলে ধরা হয়েছে নানা পরিকল্পনা। আজ থেকে মন্ত্রী পর্যায়ের দর কষাকষিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশ এবারের কপ সম্মেলন থেকে সুবিধা আদায় করতে পারবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। ব্রাজিল থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রসূনাশিস। দেখুন, গত 10 নভেম্বর শুরু হয়েছে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন। এই সম্মেলনটি মূলত ব্রাজিলের যে একেবারে প্রান্তিক যে শহর, অর্থাৎ আমাজন পরিবেষ্টিত এই পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট, আমাজন বনভূমি যেটাকে বলা হয়ে থাকে, সেইটি বেষ্টিত যে শহরটি বেলেম শহর, সেই বেলেম শহরে মূলত এই সম্মেলনটি শুরু হয়েছে। তো
গত প্রায় এক সপ্তাহ ধরেই মূলত জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেসব দেশ নানাভাবে তাদের বিপর্যয়ের মধ্যে রয়েছে, অতি খরা, অতি বন্যার শিকার হচ্ছে, ঠিক তাদের প্রতিনিধিরা এখানে জড়ো হয়েছে এবং জাতিসংঘের প্রতিনিধিরাও এখানে রয়েছে। কপ প্রেসিডেন্ট নিজে রয়েছেন এখানে, যার প্রেক্ষিতে সবাই একত্রিতভাবে এই সম্মেলনে বসে উপায় বের করছেন যে কি করে এই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়া যায়, কিংবা এই সব দেশের প্রতিনিধিরাও কিভাবে ক্ষতিপূরণ আদায় করতে পারেন, মূলত সেটি নিয়ে আলোচনা হচ্ছে। এর জন্য গত এক সপ্তাহ ধরে বিভিন্ন দেশের পক্ষ থেকে তাদের জাতীয় পরিকল্পনাগুলো তুলে ধরা হয়েছিল। ঠিক আজকে থেকে 2 দিন ব্যাপী একটি মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। এই মন্ত্রী পর্যায়ের যে সম্মেলনটি শুরু হয়েছে, মূলত এই সম্মেলনেই গত 7 দিন ধরে যে আলোচনা হয়েছে এবং গত বছরের আজারবাইজানে যে বাকুতে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো নিয়ে মূলত আজকের এই 2 দিন ব্যাপী এই আলোচনাটি হবে এবং দর কষাকষি হবে মন্ত্রী পর্যায়ে। এই দর কষাকষির মধ্যে বাংলাদেশও কিন্তু যুক্ত রয়েছে। বাংলাদেশের যারা নেগোসিয়েশনে যারা যুক্ত রয়েছেন, ঠিক তারা মূলত এখানে দর কষাকষি করছেন যে কি করে বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়া যায়। যদিও একটি তথ্য জানিয়ে রাখি যে এই দর কষাকষি হোক আর যাই হোক, মূলত এইখানে ক্ষতিপূরণ দেবে যারা এই ক্ষতিগ্রস্ত করার জন্য, বিভিন্ন দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য দায়ী উন্নত দেশগুলো, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স সহ যে উন্নত দেশগুলো, ঠিক সেই দেশগুলোর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই এবারের সম্মেলনে উপস্থিত হননি। যে কারণে এই সম্মেলন থেকে কতটা সুবিধা পাওয়া যাবে সেটি নিয়ে সংশয় রয়েছে এবং বিশেষজ্ঞরা সেই সংশয়টি প্রকাশ করেছেন। তো যে ফলাফলই আসুক বা বাংলাদেশ কতটা লাভবান হবে সেটি মূলত যদি জানতে হয়, সেই ফলটা জানতে হয়, তাহলে আরও মূলত 5 থেকে 6 দিন এই সম্মেলন যে পর্যন্ত চলবে 21শে নভেম্বর সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই ছিল ব্রাজিলের রাজধানী বেলেম থেকে কপ সম্মেলনের সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম ব্রাজিল থেকে। যানজটের দুর্ভোগ কমাতে গত 7 মাসে 2 সিটিতে 70টি ডাইভারশন চালু করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। তবে কোথাও কোথাও সুফলের চেয়ে বেড়েছে অসহনীয় দুর্ভোগ, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। সেলিম আহমেদের ছবিতে ওয়ালিউল সাকিবের রিপোর্ট। রাজধানীর যানজট কমাতে সম্প্রতি 70টি জায়গায় ডাইভারশন করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। বেশিরভাগ ক্ষেত্রেই এর সুফল মিললেও নগরবাসীর দাবি কিছু জায়গায় ঘটেছে চরম বিপত্তি। নতুন ডাইভারশন ঘিরে নতুন করে ভোগান্তিতে পড়েছেন অনেক এলাকার যাত্রী ও বাসিন্দারা। যেমন পুরান ঢাকার ধুলাইখালের পুরো এলাকাটি এই ডাইভারশনের কারণে ধুঁকছে। আগে রায়সাহেব বাজার মোড় হয়ে নিম্ন আদালতের সামনে দিয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে থামতো সদরঘাটের বাসগুলো। বর্তমানে রায়সাহেব বাজার থেকে সোজা ধুলাইখাল হয়ে বানিয়ানগরে ইউটার্ন নিয়ে আবার রায়সাহেব বাজার হয়ে চলে যাচ্ছে গন্তব্যে। বাস ঢুকার পর থেকে আমাদের ব্যবসা বাণিজ্য প্রচুর লস হইতেছে। এখানে পার্টিরা দূরে দূর থেকে আসতে পারতেছে না। বাস কিনা যেমনি ঢুকে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফলে যাত্রী ও বাসিন্দারা তো বটেই, দুর্ভোগে আছেন ওই এলাকার ব্যবসায়ীরাও। গাড়ির ধীরগতি আর তীব্র যানজটে চলাফেরাই কঠিন হয়ে দাঁড়িয়েছে নতুন এই নিয়মের ভুক্তভোগী সদরঘাটের যাত্রীরা। অভিযোগ আছে বাস ড্রাইভার ও হেলপারদেরও। আমাদের এই রোডে চলতে ভীষণ পরিমাণ কষ্ট হয়। দুনিয়ার যানজট সদরঘাটেই ভালো ছিল। একদিকে সড়কে যানজট, অন্যদিকে ফুটপাত ও সড়ক দখলে থাকায় নাকাল হচ্ছেন পথচারীরাও। তীব্র যানজট আর গাড়ির ধীরগতি হয়ে দাঁড়িয়েছে ধুলাইখালের গলার কাঁটা। তবে সদরঘাটের বাস নিয়ে বিকল্প কোনো চিন্তা নেই খোদ কর্তৃপক্ষের কাছেও। বাসগুলি ওদিকে যাওয়ার ফলে ওখানকার ট্রাফিক তো একটু বেড়েছে, খুব স্বাভাবিকভাবেই। যে অসুবিধাগুলি হচ্ছে এটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং আমরা এটাকে স্মুথ করার চেষ্টা করছি। ভাঙা রাস্তাগুলিকে রিপেয়ার করতে হবে, তাহলে দেখবেন যে গাড়ি অত্যন্ত দ্রুত চলতে পারবে এবং এখানে যানজটের পরিমাণ একেবারেই কমে যাবে। এসব কারণে ধুলাইখালের 10,000-এরও বেশি দোকানের 1 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানই এখন হুমকির মুখে। মূল কারণ ধুলাইখালের স্থবির সড়ক। শুধু ধুলাইখাল নয়, গোটা রাজধানীতে ডাইভারশনের কারণে বেশ কিছু জায়গায় এমন দুর্ভোগ নিত্যদিনের। অবশ্য পরিস্থিতি স্বাভাবিক করতে রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ট্রাফিক বিভাগ। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করল ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপি মলার মার্কস। অনুষ্ঠানে দাবি করা হয় এই চুক্তি দেশের জন্য হুমকি নয়, বরং উৎপাদনের হাব হিসেবে গড়ে তোলার প্রথম পদক্ষেপ। এদিকে কেরানীগঞ্জের পানগাঁওয়ে কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চুক্তি সই করেছে সুইজারল্যান্ডের কোম্পানি মেকডল।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের বড় বাধা বন্দর জটিলতা, যেখানে শ্রীলঙ্কার মতো পার্শ্ববর্তী দেশগুলোতে জাহাজ বন্দরে খালাস করতে সময় লাগে সর্বোচ্চ 24 ঘন্টা, সেখানে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে পণ্য খালাস ও কাস্টম প্রক্রিয়ায় লেগে যায় 7 থেকে 8 দিন। এমন বাস্তবতায় দেশের ব্যবসা বাণিজ্য কার্যক্রম সহজ ও অর্থনৈতিক উন্নয়নে বন্দর সম্প্রসারণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে সোমবার সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়াচরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এপি মলার মায়োরস্কের সঙ্গে চুক্তি সই করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে পণ্য উৎপাদনের হাব হিসেবে তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে দেখছে সরকার, জানায় পিপিপি কর্তৃপক্ষ। আগামী কয়েক বছরের মধ্যে আমরা 4টি সমুদ্র বন্দর, একটি গভীর সমুদ্র বন্দর, একটি নতুন বিমানবন্দর টার্মিনাল নির্মাণ সহ বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি, যা বাংলাদেশকে পণ্য উৎপাদনের হাব তৈরিতে সাহায্য করবে। চুক্তি সই নিয়ে নানা সমালোচনার জবাবে নৌ উপদেষ্টা জানান, অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ ভবিষ্যতে বড় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ভূমিকা রাখবে। আমি আশা করব যাদের বিরুদ্ধে সন্দেহ আছে আজকে থেকে সেই সন্দেহ দূর হবে, যে এটা দেশের জন্য, জাতির জন্য এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় অবদান। এদিকে আলাদা অনুষ্ঠানে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি করেছে সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি মেডলক। রিভার্স আর ইউজড ফর টেকিং কন্টেইনার বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া, বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া। আমি আশা করি এটা শুরু হয়েছে, ভবিষ্যতে এটা হবে। এই চুক্তির মাধ্যমে বছরে পানগাঁও বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে 1,60,000 TEUS, এমনটাই আশা সরকারের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। জাপানে বসবাসরত বিদেশি নাগরিকদের জন্য স্বাস্থ্য বীমা ও জাতীয় পেনশন পরিশোধ কাঠামো আরও কঠোর করছে দেশটির প্রশাসন। সরকার জানিয়েছে, যারা নিয়মিত অর্থ প্রদান করবে না তাদের ভিসা নবায়নের অনুমোদন দেওয়া হবে না। 2027 সালের জুন থেকে এই নীতি কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপানে 3 মাসের বেশি বসবাসকারী বিদেশি নাগরিকের জাতীয় পেনশন এবং স্বাস্থ্য বীমা কর্মসূচিতে যুক্ত হওয়া বাধ্যতামূলক, কিন্তু অনেকেই নিয়মিত অর্থ প্রদান করেন না। কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2025 সালের মার্চ পর্যন্ত এক অর্থ বছরে বিদেশি বাসিন্দাদের পরিশোধযোগ্য মোট পেনশনের প্রায় 50% বকেয়া রয়ে গেছে। স্থানীয় সরকারের গড় হিসেব অনুযায়ী বিদেশি বাসিন্দারা স্বাস্থ্য বীমা প্রিমিয়ামের মোট 63% পরিশোধ করেছেন। সরকার বলছে, অনেকেই দেশের বাইরে থেকে এসে চিকিৎসা সেবা গ্রহণ করে বিল বকেয়া রেখে চলে যান, ফলে স্থানীয় সরকারের আর্থিক চাপ বাড়ছে। এসব কারণে সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। নীতি পরিবর্তন কার্যকর হলে যেসব বিদেশি নাগরিক পেনশন বা স্বাস্থ্য বীমা নিয়মিত পরিশোধ করবেন না, তাদের ভিসা নবায়ন কিংবা রেসিডেন্স স্ট্যাটাস পরিবর্তন নীতিগতভাবে অনুমোদন দেওয়া হবে না। এটি 2027 সালের জুন থেকে বাস্তবায়ন শুরু হতে পারে। জাপানে অধ্যয়নরত অনেক বিদেশি শিক্ষার্থী মনে করছেন, এই নীতি তাদের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি করতে পারে। হাসপাতালে গেলে বীমা থাকলে অনেক সুবিধা পাওয়া যায়, কিন্তু প্রতি মাসে এটা দেওয়া অনেক কষ্টকর। আমরা বুঝি এটা দরকারি, তবে স্টুডেন্টদের জন্য কিছু ছাড় দেওয়া প্রয়োজন। এদিকে আগামী বছর এপ্রিল থেকে সরকার নতুন একটি ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে, যাতে বিদেশ থেকে জাপানে আগতরা এককালীন স্বাস্থ্য বীমা গ্রহণ করতে পারে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। ইটালিতে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা। তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট, পাসপোর্ট, সব ধরনের সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, ভোটার রেজিস্ট্রেশন সহ সবকিছুর জন্য যেতে হয় রোম দূতাবাস অথবা মিলান কনস্যুলেট জেনারেল অফিসে। সেবার মান বৃদ্ধিতে বর্তমানে মিলান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস নিয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইটালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। 1974 সালে ইতালির রাজধানীর রোমে প্রথম বাংলাদেশ দূতাবাস স্থাপিত হয়। 2000 সালের দিকে বাড়তে থাকে প্রবাসী বাংলাদেশির সংখ্যা। 2010 সালে ইতালিতে বসবাসরত বাংলাদেশির সংখ্যা 1.5 লাখ ছাড়ায়। প্রায় 1800 কিলোমিটার লম্বা উত্তর থেকে দক্ষিণ ইতালি। প্রবাসীদের জন্য দূতাবাস সেবা সহজ করতে 2011 সালে উত্তর ইতালির 10টি প্রদেশের জন্য মিলান শহরে মিলান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস চালু করা হয়।
সে সময় উত্তর ইতালিতে প্রায় 70 থেকে 80 হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও বর্তমানে 2 লাখের বেশি প্রবাসীর বসবাস। দূতাবাস সেবা সহজ করতে মিলান কনসুলেট অফিসে খোলা হয়েছে হেল্প ডেস্ক ও তথ্য সেবা কেন্দ্র। এছাড়া বুধ ও বৃহস্পতিবার দেয়া হচ্ছে এনআইডি কার্ডের বিশেষ সুবিধা, নতুন ভোটার হওয়ার জন্য সহযোগিতা এবং দূরবর্তী শহরে ভ্রাম্যমাণ দূতাবাস সার্ভিস। এতে সময় ও আর্থিক ভোগান্তি কমেছে প্রবাসীদের। প্রবাসী ভাইদের সেবার মান উন্নয়নের জন্য বাংলাদেশ কনসুলেট জেনারেল যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে। আমাদের পাসপোর্ট এবং অন্যান্য কাজকর্মের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হতো, কিন্তু এখন আমাদের এখানে ইনফরমেশনের কারণে আমরা আসতে পারতেছি এবং দ্রুত কাজকামগুলোর সমস্যা সমাধানগুলো করতে পারতেছি। হেল্পের জন্য আমরা সবাই উপকৃত হচ্ছে আলাদাভাবে করার জন্য, এবং অফিসের সবাইকে, কনসুলেট এবং জেনারেল কনসুলেটকে সবাইকে ধন্যবাদ। তাদের কি কি সমস্যা আছে এবং সেটার জন্য সমাধানগুলো কি সেগুলো তাৎক্ষণিকভাবে তারা জানতে পারছে। আমরা এটার ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের কনসুলেট রফিকুল আলম জানান, ইতালি প্রবাসীদের সেবার মান বৃদ্ধি ও সময় বাঁচাতে কাজ করছে তার কনসুলেট অফিস। প্রতিদিন শত শত প্রবাসী মিলান কনসুলেট জেনারেল অফিস থেকে সেবা গ্রহণ করে উপকৃত হচ্ছেন। বর্তমান সময়ে মিলান কনসুলেট জেনারেল অফিস কর্তৃপক্ষের নেয়া পদক্ষেপে খুশি উত্তর ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, ইতালি। তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে জার্মানির ক্ষমতাসীন জোট সরকার। 2008 সালের পর জন্ম নেওয়া পুরুষদের সামরিক বাহিনীতে যোগদানে বাধ্যতামূলকভাবে প্রশ্নপত্র পূরণের আইন করা হয়েছে। 2027 সাল থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। নারীরাও স্বেচ্ছায় ফর্ম জমা দিতে পারবেন। জার্মান সরকারের উদ্যোগকে কেউ কেউ স্বাগত জানালেও স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। বেটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধ আর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক বাহিনী শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে জার্মানি। 18 বছর বয়সী তরুণদের সামরিক প্রশিক্ষণ দিতে আইন প্রণয়ন করেছে দেশটির ক্ষমতাসীন জোট সরকার। চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্জের রাজনৈতিক দল ক্রোয়েশিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ ও শরিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি এই আইন প্রণয়নের বিষয়টি গণমাধ্যমে তুলে ধরে। নতুন আইনে বলা হয়েছে, জার্মানিতে 2008 সালের পর থেকে জন্ম নেয়া সব পুরুষকে সামরিক বাহিনীতে যোগদানের বিষয়ে বাধ্যতামূলকভাবে সামরিক প্রশ্নপত্র পূরণ করতে হবে। 2027 সাল থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। দেশটির নারীরা স্বেচ্ছায় একই ফর্ম জমা দিতে পারবেন, তবে প্রশিক্ষণ বাধ্যতামূলক হলেও বাহিনীতে যোগদানের ইচ্ছা বা অনিচ্ছার সুযোগও থাকছে বলে জানায় মের্স প্রশাসন। জার্মান সরকারের এমন উদ্যোগকে কেউ কেউ স্বাগত জানালেও স্থানীয়দের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। জার্মানির মুস্তারুমের নতুন আইনটিকে আমি পজিটিভলি দেখছি, কারণ ইউরোপের রাজনৈতিক টেনশন যেভাবে বাড়ছে, জার্মানির প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য জার্মানির সামরিক বাহিনীকে আরো শক্তিশালী ও সুগঠিত করতে হবে। মের্স প্রশাসনের এই পরিকল্পনা সাধুবাদের যোগ্য। আমি নিজেও জার্মান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলাম। সামরিক প্রশিক্ষণের মাধ্যমে জার্মান তরুণ তরুণীরা দেশের জন্য যেমন অবদান রাখবে, তেমনি তাদের সুশৃঙ্খল হতে সাহায্য করবে। আমরা সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানাই। এতে করে দেশের সেনাবাহিনী যেমন শক্তিশালী হবে, তেমনি পর্যাপ্ত সেনা মজুদ থাকবে। দেখুন, আইনটি মাত্র প্রণয়ন করা হয়েছে। এটা নিয়ে বিস্তারিত ভাবনার বিষয় আছে। তবে তরুণরা কি ভাবছে সরকার কি তা জানে, তাই আপাতত কোনো কিছুই বলা ঠিক হবে না। বর্তমানে জার্মান সেনাবাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 1,82,000। লক্ষ্য আগামী 1 দশকে এই সংখ্যা 2,60,000 থেকে 3 লাখে উন্নীত করা। সঙ্গে থাকছে আরো প্রায় 2 লাখ রিজার্ভ সদস্য। স্বেচ্ছাসেবক নিয়োগে লক্ষ্য পূরণ না হলে সীমিত আকারে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি বিবেচনার পরিকল্পনা আছে সেনাবাহিনীর। এর আগে জার্মানিতে 2011 সালে বাধ্যতামূলক সেনা সেবা বাতিল করলেও ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমাদের সামরিক জোট নেটোর চাপ দেশটিকে আবারও সামরিক বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করছে। বয়স 18 হলেই জার্মানিতে তরুণদের সামরিক প্রশিক্ষণে বাধ্যবাধকতার অনেক ইতিবাচক দিক থাকলেও শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং একই সাথে তরুণদের মতামতকে অগ্রাহ্য করে তাদের ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ অনেকের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে উম্মুল কুইন বিএনপির উদ্যোগে জমকালো অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার মোহাম্মদ বিন রশিদ হলে উপস্থিত ছিলেন ইউএই বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উম্মুল কুইন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খোকন মিয়া। সঞ্চালনা করেন জুবাইদা ফারজানা নীলু। প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক
কমিটির সদস্য আমিরুল ইসলাম এনাম প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মাহি আলম। তারেক রহমানের প্রত্যাবর্তনের সঙ্গে প্রবাস থেকে অসংখ্য নেতাকর্মী দেশে গিয়ে নির্বাচনী উৎসবে অংশগ্রহণ করবেন বলে জানান বক্তারা। বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচের খবর। এশিয়ান কাপ বাছাই বছরের শেষ ম্যাচে ভারত বাংলাদেশ মহারণ। বিগত দিনে কিছু ভুল হলেও এবার আর তার পুনরাবৃত্তি চান না কোচ হেভিয়ার কাবরেরা। যদিও তার কৌশল এবং প্লেয়ার সিলেকশন প্রশ্নবিদ্ধ, আর এই সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নেয়ার লক্ষ্য ভারতের। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে মঙ্গলবার রাত 8টায়। টুমরোজ ম্যাচ অনেক ফ্রি কিকস হবে, ইয়েলো কার্ডস হবে, গালি হবে অনেক। So it's gonna be a match like that. রাগঢাক না করে সোজা সাপটা কথাই বলেছেন জামাল। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, বাড়তি চাপ। সেটা দু দলের জন্যই। তাই নার্ভ ধরে রেখে পারফর্ম করার বিকল্প নেই কারো কাছেই। প্রেশার গেমের আগে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হাভিয়ার কাবরেরার কৌশল। দলে হামজা সমিতের মতো তারকা থাকার পরও মুনশিয়ানা দেখাতে ব্যর্থ স্প্যানিশ কোচ। উল্টো পজিশন বদল করে ফুটবলারদের স্বাভাবিক ছন্দ নষ্ট করতেও যেন তিনি সিদ্ধহস্ত। যদিও এবার কথা দিয়েছেন হবে না ভুলের পুনরাবৃত্তি। ভারত ম্যাচ জিততে এসেছে, আমরাও জিততে চাই। আসলে সবার লক্ষ্য একটাই। আমি আশা করছি আগে যেসব ভুল হয়েছে এবার আর তার পুনরাবৃত্তি হবে না। গেল কয়েক ম্যাচে স্কোয়াড নির্বাচনেও সমালোচনার জন্ম দিয়েছেন কাবরেরা। পছন্দের ফুটবলার দিয়ে তার গদবাঁধা কৌশল। যদিও আভাস আছে ভারত ম্যাচ নিয়ে ম্যানেজমেন্টের রয়েছে ভিন্ন পরিকল্পনা। It's an emotional game, it's an emotional match, and it's a big voltage match. কারণ after this match there will be a big gap for the next match for the national team. So if we can end this year with a win, I think it will be positive not only for us but also for the fans and you guys. ভারতও এশিয়ান কাপ বাছে এখন পর্যন্ত জয়হীন। তারাও আত্মবিশ্বাসী ঢাকার মাঠে সে আক্ষেপ মেটানোর। বাংলাদেশকে ভয় ধরানোর জন্য অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলা রায়ানকে নিয়ে এসেছে তারা। যদিও এখনো মাঠে নামার ছাড়পত্রই মেলেনি তার। পাশাপাশি অনুপস্থিত দলের কয়েকজন তারকা ফুটবলারও। যারা অ্যাভেলেবল আমরা তাদেরই নিয়ে এসেছি। তারা সবাই জানে এটা সিরিয়াস এবং প্রেশার গেম। সবাই প্রস্তুত পজিটিভ রেজাল্টের জন্য। এখন পর্যন্ত মুখোমুখি 32 দেখায় বাংলাদেশের 2 জয়ের বিপরীতে ভারতের 16টি। এই বছর খেলা প্রায় প্রতিটি ম্যাচেই কৌশলে কোথাও না কোথাও ভুল ছিল হাভিয়ার কাবরেরার, যার ফলে ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ এশিয়ান কাপের বাইরে। বছরের শেষ ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার। বাড়তি উন্মাদনা যতটুকু সেটা প্রতিপক্ষ ভারত বলেই, যাদের বিপক্ষে 22 বছর ধরে জয়বঞ্চিত বাংলাদেশ। শিলংয়ে যে ভুলটা হয়েছিল ঘরের মাঠে সেই গেরো খুলতে পারবেন তো হামজা সমিতরা? এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। মুশফিকুর রহিমের ক্রিকেটের প্রতি নিবেদন দেখে মুগ্ধ আয়ারল্যান্ড কোচ হেনরিক মালান। তার ১৭তম টেস্টের সাক্ষী হওয়ার অপেক্ষায় তারাও। এত বড় অর্জন আইরিশদের জন্য অনুপ্রেরণা। তার মতে কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না, যার প্রমাণ মুশফিক। এদিকে দ্বিতীয় টেস্ট সামনে রেখে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ। এ ম্যাচে বড় জয় পেতে বদ্ধপরিকর টিম টাইগার। শুরুটা 2005-2025-এ এসে মুশফিক অপেক্ষায় ইতিহাস গড়ার। 20 বছরে কত কিছুরই না সাক্ষী মিস্টার ডিপেন্ডেবল। পারফরমেন্সের গ্রাফটাও ছিল ওঠানামার ভেতরে, তবে একটা জায়গায় মুশফিক বরাবরই সবার চেয়ে সেরা, সেটা কঠোর পরিশ্রম। কথায় আছে পরিশ্রম কখনো বৃথা যায় না। ক্যারিয়ার জুড়ে তার ফলও পেয়েছেন মুশফিক। 12 সেঞ্চুরিতে টেস্টে রান 6351। দেশের প্রথম ক্রিকেটার যিনি খেলবেন 100তম টেস্ট, এমনটা অনেকের কাছেই অসম্ভব। তবে এতগুলো ম্যাচ খেলা মুশফিক যেন এখনও আছেন সেই আগেরই মতো। এদিনও অনুশীলনে হাজির সবার আগে। বিন্দুমাত্র কার্পণ্য করেনি ওয়ার্ম আপ, ফিল্ডিং কিংবা ব্যাটিংয়ে। তার এমন অধ্যাবসায় মুগ্ধ করেছে আইরিশদেরও। নিজের দেশের হয়ে 100 টেস্ট খেলা অনেক বড় অর্জন। আমরা সব মিলিয়ে হয়তো 10টা টেস্ট খেলেছি। তার কঠোর পরিশ্রমের ফল এগুলো। তার প্রফেশনালিজম দারুণ। আমি খুব সকালে ঘুম থেকে উঠি, বের হয়েই দেখি সে ব্রেকফাস্টে। তারপর সবার আগে মাঠে এসে সে অনুশীলন শুরু করে দেয় ধারাবাহিকভাবে। পর্দার আড়ালে এমন কঠোর পরিশ্রম করে গেলে ভালো কিছু আসবেই, যা তিনি দেখিয়ে যাচ্ছেন।
মুশফিকের ঐতিহাসিক ম্যাচ নিয়ে বড্ড সিরিয়াস পুরো দল। এ ম্যাচেও বড় জয় উপহার দিতে বদ্ধপরিকর। শান্ত জয় সাদমানরা সর্বোচ্চ প্রস্তুত করছেন নিজেদের। দ্বিতীয় টেস্টের আগে মিরপুরে ফিল্ডিংয়ে লম্বা সময় কাজ করেছে টাইগাররা। সিলেট টেস্টে ক্যাসমিসের ভুলগুলো অন্তত এ ম্যাচে করতে চাইবে না বাংলাদেশ। অন্যদিকে সিলেটের পর এবার মিরপুরের স্পিন উইকেটে কঠিন পরীক্ষা আয়ারল্যান্ডের। সবশেষ 2023 সালে এ মাঠে খেলেছিল আইরিশরা। এ ম্যাচে ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে সফরকারীরা। অনুশীলনেও দেখা গেছে কতটা মরিয়া তারা। স্পিনাররা লম্বা সময় ধরে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। একাদশেও স্পিনারদের অগ্রাধিকার বেশি থাকবে। এখানে এসে ভালো লাগছে। কন্ডিশনের ব্যাপারে কিছুটা ধারণা আছে। ইতিহাস বলছে এখানে স্পিন ভালো হয়। মিরপুরে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই এক পেসার ও 3 স্পিনার নিয়ে খেলছে, ফলে আমরাও এমনটাই ভাবছি। এমন একটা একাদশ সাজাতে চাই যাতে 5 দিন আমরা ভালো অবস্থানে থাকতে পারি। মিরপুরে বুধবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ আয়ারল্যান্ড। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের 5 বছরের জেল। ন্যায় বিচার পাওয়ার রাষ্ট্রপক্ষের সন্তোষ। ট্রাইব্যুনালের রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। মাইল ফলক আখ্যা রাজনৈতিক দলগুলোর। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ফের চিঠি দেবে সরকার। শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দিতে বুলডোজার নিয়ে ফের ধানমন্ডিতে ছাত্র জনতা। দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ, আহত অনেকে। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।